দর্শক আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের শরীরের অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের টিউমার হয়ে থাকে, কিন্তু ডিম্বাশয়ের টিউমার এটা খুব একটা কমন না হলেও এটাকে রেয়ারও বলা যাবে না। ইদানিং কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কম বয়সী তরুণী বা মেনোপোজাল এইজে বা প্রি মেনোপোজাল এইজেও কিন্তু অনেকের ক্ষেত্রে এই ডিম্বাশয়ের টিউমার হতে দেখা যাচ্ছে। আমাদের আজকের আলোচ্য বিষয়ই কিন্তু হচ্ছে এই ডিম্বাশয়ের টিউমার। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার জয়শ্রী সাহা ১৯৮১ সালের জুলাই মাসে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস ও গাইনি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ম্যাম, আমাদের শরীরের তো অনেক জায়গায় টিউমার হয়ে থাকে, কিন্তু ডিম্বাশয়ে টিউমার হওয়াটা আমরা একটু কমই শুনে থাকি, কিন্তু ইদানিংকালে আমরা কিন্তু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি বা বিভিন্ন জরিপে কিন্তু এটা আসছে যে অনেকের ক্ষেত্রে এটি হচ্ছে বিশেষ করে কম বয়সী তরুণী এবং যাদের মেনোপোজ হয়, মেনোপোজ হওয়ার ঠিক আগের সময়টা যেটাকে আমরা প্রি মেনোপোজ বলি, অথবা মেনোপোজ যখন হয়ে যাচ্ছে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু আপনার কাছে জানতে চাই যে এটা আসলে কি, এই টিউমারটা আসলে কেন হয়ে থাকে? ওভারিয়ান টিউমার, এটা তুমি যেটা বলছিলে যে এটা কিন্তু আসলে বয়সের কোনো বাধা ধরা কোনো লিমিট নেই। আমরা অনেক সময় দেখি যে একদম ছোট মেয়ে কিনা এখনো মাসিক শুরুই হয়নি, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পেটে প্রচণ্ড ব্যথা, তার সঙ্গে হয়তো তার একটু জ্বর অথবা বমি, এই সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে চলে আসে। একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি করে আমরা হয়তো দেখলাম যে তার হয়তো জরায়ুর মানে পাশে মহিলাদের যেটা থাকে দুই পাশে দুইটা ডিম্বাশয়, একটা ডিম্বাশয়ে হয়তো তার কোনো কারণে একটা সিস্ট হয়েছে বা একটা টিউমার হয়েছে। ওভারিয়ান টিউমারটা আসলে বিনাইন একটা কন্ডিশন, বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি ওভারিয়ান সিস্ট। এটা কিন্তু মোটামুটি সিমেট্রিক্যাল টার্ম। তো এই যে ওভারিয়ান সিস্ট বা টিউমার হঠাৎ করে যখন মানে সাইজ বেশ বড় হয়ে যায়, ৫ সেন্টিমিটার বা তার বেশি হয়, তখন এটা পেটের মধ্যে অনেক ক্ষেত্রে প্যাচ খেয়ে যায়, যার জন্য কিন্তু এই যে তুমি যেটা বলছিলে যে তরুণী মেয়েরাও দেখা যাচ্ছে যে কিনা কেবল অ্যাডোলেসেন্ট এইজ গ্রুপ, তারাও কিন্তু অনেক সময় আমাদের কাছে চলে আসে যে পেটে প্রচণ্ড ব্যথা, মানে তার সঙ্গে তার হয়তো একটু বমি, এই লক্ষণগুলো নিয়ে। এবং সিম্পল একটা আলট্রাসোনোগ্রাফি করে আমরা হয়তো দেখলাম যে তার ওভারিতে বেশ বড় একটা সিস্ট বা টিউমার হয়ে বসে আছে, সেটা পেটের মধ্যে প্যাচ খেয়ে সেখানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে তখন একটা ইমার্জেন্সি, তখন একটা মানে তখনই তাকে অপারেশন করতে হবে, এরকম একটা কন্ডিশনে চলে আসে। আবার তুমি যেটা বলছিলে যে ম্যানোপজ বা ম্যানোপজের আগের বয়সে আমরা ওভারিতে যে টিউমারগুলো পাই, অনেক ক্ষেত্রে দেখা যায় খুব অল্প দিনের হিস্ট্রি নিয়ে তারা আসে, কিন্তু সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার পর্যায়ে চলে যায়। অর্থাৎ এই টিউমারটাই যখন ক্যান্সার পর্যায়ে চলে যায় তখন এটাকে আমরা বলি ওভারিয়ান ম্যালিগনেন্সি। এই ম্যালিগনেন্সির কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পোস্ট মেনোপোজাল গ্রুপের মধ্যে বেশি হয়। এবং তুমি যেটা জানতে চাচ্ছিলে যে কারণগুলো কি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ওবেসিটি, যাদের মানে একটু ওজন বেশি থাকে অথবা যাদের দেখা যাচ্ছে ফ্যামিলিতে পজিটিভ একটা হিস্ট্রি আছে, তার মা, খালা, নানি এদের মধ্যে হয়তো ছিল, তাদের মধ্যে বেশি পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মানে জিনগত কিছু পরিবর্তন, মানে জেনেটিক মিউটেশন আমরা বলি, এদের মধ্যে অনেক ক্ষেত্রে লক্ষণ হয়, চলে আসে অথবা কমপ্লিকেশনসগুলো হয়। জেনেটিক মিউটেশন, এটার ক্ষেত্রে আমাদের কিছু করার নেই, বা বংশগত এটার ক্ষেত্রে আমাদের কিছু করার নেই, কিন্তু এই যে আপনি বললেন যে ওবেসিটি বা ওভারওয়েটের জন্য কিন্তু এই ডিম্বাশয়ের টিউমারটা অনেক সময় হয়ে থাকে। সো এটা তো আমরা চাইলে প্রিভেন্ট করতে পারি, কন্ট্রোল করতে পারি, আইডিয়াল বডি ওয়েটে আমরা চলে আসতে পারি। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি করা উচিত। ওভারিয়ান টিউমার সব ক্ষেত্রে যে কারণ পাওয়া যায় তা না, তবে ওবেসিটির কারণে যে ওভারিয়ান টিউমারগুলো হয় সেটা তো অবশ্যই আমার মনে হয় প্রিভেন্টেবল। কারণ হচ্ছে আমরা যদি একটু মানে নিজেদের দিকে একটু কেয়ারফুল থাকি, আমাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে পারি। কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা আসলে সিডেন্টারি লাইফে আমরা অভ্যস্ত হয়ে গেছি, খাওয়া দাওয়ার ব্যাপারেও আমরা খুব বেশি মানে কেয়ারফুল হতে পারি না। সারাদিন হয়তো ডায়েট কন্ট্রোল করছি, কিন্তু যখন ক্ষুধা লাগছে তখন হয়তো অনেক বেশি পরিমাণে খাবার খাওয়া হয়ে যাচ্ছে। কাজেই আবার দেখা যাচ্ছে এক্সারসাইজ, আমাদের ল্যাক অফ এক্সারসাইজ, আমাদের যে একটা দৈনন্দিন যে একটা রুটিন মাফিক আমাদের এক্সারসাইজ করার জন্য মানে যেটা আমাদের বডির জন্য দরকার, সেই সময়টা আমরা বের করতে পারছি না, যার জন্য কিন্তু এই ওবেসিটি রিলেটেড অনেকগুলো জটিলতাই আমরা ফেস করি।
যেমন অ্যাডোলেসেন্ট গ্রুপে আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম আমরা খুব কমনলি পাই। এই ম্যানোপজাল এজ গ্রুপে গিয়ে দেখা যায় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, জরায়ুর ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার, এগুলো কমপ্লিকেশন চলে আসে। এগুলো তো জেনিটাল অর্গান রিলেটেড। এছাড়া তুমি তো জানো আসলে অন্যান্য যে হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলোও কিন্তু এই ওবেসিটির কারণেই সবসময় আমরা কার্ডিয়াক বিভিন্ন ধরনের ডিজিজ এগুলো কমনলি পাই। সবকিছুই আসলে যে কোনো ধরনের ডিজিজের সঙ্গেই সম্পৃক্ত, এবং যদি এগুলোকে কন্ট্রোলে রাখতে পারি তাহলে ওভারঅল আমরা অনেক ধরনের ডিজিজের রিস্ক আমরা কমিয়ে ফেলতে পারি। ম্যাম, ডিম্বাশয়ের টিউমার এটিকে ডায়াগনোসিস করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো ধরনের টেস্ট রয়েছে। প্রাথমিক অবস্থায় যখন আপনাদের কাছে বিভিন্ন ধরনের সাইন সিমটম নিয়ে আসে, যেটা আপনি বলছিলেন যে তীব্র ব্যথা নিয়ে অনেকে আসে, তখন কি টেস্ট আপনারা করতে দেন প্রাইমারি লেভেলে? আমরা মানে পেশেন্টের কমপ্লেইন দেখে আমরা তো নিজেরা পেশেন্টকে এক্সামিন করি, যে পেটে হাত দিয়ে দেখলাম, অথবা সে যদি ম্যারিড হয় তাকে ভ্যাজাইনাল এক্সামিনেশন করে দেখে এটা কিন্তু বের করে দেওয়া যায় আমরা, কারণ অনেকখানি বুঝতে পারি। তাছাড়াও একটা সিম্পল টেস্ট, একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি, যদি সে ম্যারিড হয় আমরা একটা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করে এটা আমরা ফাইন্ড আউট করতে পারি। তার সঙ্গে হয়তো আমরা একটু কালার ডপলার সাথে অ্যাড করে নেই। আর যখন আমাদের সন্দেহ হয় যে এটা কি খারাপ ধরনের টিউমার কিনা বা টিউমারের নেচারটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তখন আমরা টিউমার মার্কার করাই। টিউমার মার্কারগুলো হচ্ছে ব্লাডের বিভিন্ন টেস্ট, যেমন CA-125 বা CA-99, CA, বিভিন্ন ধরনের টিউমার মার্কার করে আমরা আসলে বলে দিতে পারি যে এটা কোন ধরনের অরিজিন, টিউমারটা কোত্থেকে আসবে বা কি প্রকার, কি ধরন, এটা বের করে দেওয়া যায়। যখন এটা আমরা সাসপিশন করি যে এটা খারাপ কিছু হতে পারে বা ম্যালিগন্যান্সি, পেশেন্টের অল্প দিনের হিস্ট্রি অথবা তার সিমটমটা খুব মানে তীব্র আকারে হচ্ছে, প্রচণ্ড পেটে ব্যথার সাথে হয়তো তার শরীর ফুলে গেছে, পেটে পানি এসছে, অথবা সে বলছে যে তার খাবার খেলে তার বেশি অস্বস্তি মনে হয় বা পেটের মধ্যে কিছু একটা নাড়াচাড়া করছে, এগুলো কিন্তু তখন ম্যালিগন্যান্সির দিকে মানে টার্ন নিচ্ছে। বিশেষ করে পেশেন্টের বয়স যদি ম্যানোপজ বা তার কাছাকাছি হয়, ওই সময় আমরা পেশেন্টকে আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি আমরা কিন্তু সিটি স্ক্যান অথবা MRI এই ধরনের টেস্টগুলো করার প্রয়োজন মনে করি। যখন ক্যান্সার হবার মতো একটা চান্সেস থাকে অথবা আপনারা গেজ করে থাকেন যে তার হয়তো বা ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় নিশ্চয়ই বায়োপসি করতে দেন। বায়োপসিটা আসলে আমরা করি হচ্ছে মানে যখন আমরা প্ল্যান করি যে আমরা অপারেশন করব, যেহেতু এটা একটা ইন্টারনাল অর্গান, মানে ওভারির টিউমারটা বাইরে থেকে বায়োপসি করার সুযোগ কম, বা আমরা খুব বেশি এনকারেজ করি না যে তাতে ম্যালিগন্যান্সি আরো বেশি স্প্রেড করে যাওয়ার চান্স থাকে। একমাত্র করলে আমরা সোনোগ্রাফি গাইডেন্সে এটা করতে পারি। আদারওয়াইজ আমরা যখন ওপেন করি, মানে অপারেশন করলাম, পেট কেটে অপারেশন করলাম বা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে, তখন আমরা যে টিস্যুটুকু ফেলে দেই সেটা দিয়ে আমরা বায়োপসি করি। ওই বায়োপসিটা আসলে আমাকে কনফার্ম করে বলে দিতে পারে যে এটা ওভারিয়ান, বিনাইন ওভারিয়ান টিউমার অথবা এটা ক্যান্সার। কম বয়সীদের মধ্যে যেহেতু এখন ডিম্বাশয়ের টিউমারটা দেখা দিচ্ছে, তো যাদের বয়স কম তাদের তো ফিউচারে আসলে অনেক ধরনের প্ল্যান রয়েছে, তাদের বিয়ে হবে, বাচ্চা হবে, তো যাদের কম বয়সে টিউমারটা হচ্ছে সেটাকে রিমুভ করে বা ট্রিটমেন্ট করার মাধ্যমে পরবর্তীতে তাদের কি বেবি হবার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসলে তৈরি করতে পারে কিনা, এই ধরনের শঙ্কা কিন্তু আসলে অভিভাবকদের থাকে। যখন ওভারিতে টিউমার হয় বা আমরা অপারেশনের কথা বলি, তখন কিন্তু সবাই এই চিন্তায় পড়ে যায় যে আসলে তাহলে তার মানে সেটা যদি আনম্যারিড হয়, তার বিয়ের পরে আসলে তার ফিউচার কি হবে, সে বেবি নিতে পারবে কিনা, এই ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা প্রায়ই হয়ে থাকি। বা তাদের একটা কোয়ারি থাকে যে ওভারিটা যদি আসলে ফেলে দিতে হয় তাহলে সে কি ভবিষ্যতে মা হতে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পাই। তো এটা আসলে আমরা জানি যে গড গিফটেড যে মেয়েদের জরায়ুর দুই পাশে আসলে দুইটা ওভারি থাকে। আর যদি বিনাইন ওভারিয়ান টিউমার হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউনিল্যাটারাল, মানে এক পাশে প্রবলেম হচ্ছে। তো আমরা কিন্তু অপারেশন করতে গেলে, যেহেতু আমরা গাইনোকোলজিস্ট, আমাদের কিন্তু জরায়ু এবং ওভারির প্রতি আমাদের মমতা অনেক বেশি, এবং আমরা চেষ্টা করি একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত এগুলোকে সেভ করার জন্য। সো অপারেশন করতে গিয়ে যদি দেখা যায় যে তার ওভারিয়ান টিস্যুগুলোকে প্রিজার্ভ করে তার যতটুকু প্রবলেম সেই সিস্ট বা টিউমারটুকুকে ফেলে দেওয়া যায়, আমরা সেটাই চেষ্টা করি। এটাকে আমরা বলি কনজারভেটিভ সার্জারি। অর্থাৎ আমি শুধু সিস্ট বা শুধু টিউমারটা ফেলে দিলাম, তার ওই পাশের ওভারিটাও থাকবে এবং একই সঙ্গে তার আরেক সাইডের ওভারিটাও থাকবে। তবে এই ক্ষেত্রে ঝুঁকির ব্যাপার হলো যে পাশে তার সিস্ট হয়েছে, সিস্ট কিন্তু পরবর্তীতে আবার হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেটের মধ্যে যখন এটা পেঁচিয়ে যায়, তখন কিন্তু তার ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে যায় বা ওভারিটা পচে যায়, নষ্ট হয়ে যায়, তখন ওটা রেখে দিলে ওটার কোনো ভ্যালু নেই। তো ওইটা কিন্তু আমরা তখন ফেলে দিতে বাধ্য হই। কিন্তু আমরা পেশেন্টকে যেটা সতর্ক করি, যেটা কাউন্সিলিং করি, যে তোমার এক পাশের ওভারি টিউব ফেলে দেওয়া হয়েছে, আরেকটা তো আছে, সেটা দিয়ে তুমি বিয়ে শাদী পরে বা যদি আরও বাচ্চা নেওয়ার প্ল্যানিং থাকে তুমি সেটা কমপ্লিট করো, সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ একবার একটাতে টিউমার হলে
ভবিষ্যতে আবার মানে আরেকটাতে কিন্তু হবার তার সিস্ট বা চান্সেস টিউমার রয়েছে হবার চান্স এবং সেটাও নিশ্চয়ই আপনারা বলে না যে পরবর্তীতে আবার হতে পারে এবং রেগুলার ফলো আপের যে বিষয়টা Follow up এ থাকা সেই জরুরি। ব্যাপারে নিশ্চয়ই আপনারা কাউন্সিলিং করে থাকেন। ম্যাম, যদি কোনো কারণে দেখা যায় যে ডিম্বাশয়ের কোনো একটা পোর্শন কোন পর্যায়ে সেটি ক্যান্সারে রূপ ধারণ করে? ওভারিয়ান টিউমার মূলত আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভালো অর্থাৎ বিনাইন ওভারিয়ান টিউমার, আরেকটা হচ্ছে খারাপ ধরনের টিউমার যেটাকে আমরা বলি ক্যান্সার। ক্যান্সার সাধারণত দেখা যায় যে একটু বয়স বাড়ার সাথে সাথে আসলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। যেমন তার ওজন বৃদ্ধি, তার মানে ফ্যামিলি হিস্ট্রি, আবার অনেকের বেলায় দেখা যায় নালিপ্যারিটি। আমরা দেখি যে যেসব মেয়েদের আসলে কোনো বাচ্চা কাচ্চা নেই, হ্যাঁ, যাদের হয়তো মানে কখনোই কোনো বেবি হয়নি বা যাদের এন্ডোমেট্রিওসিস নামে ওভারিয়ান সিস্ট থাকে, তাদের কিন্তু একটা ক্যান্সারের ঝুঁকি থাকে। কাজেই যে পেশেন্টগুলোর এই ধরনের প্রবলেম থাকবে আমরা কিন্তু তাদেরকে নিয়মিত ফলো আপে রাখি। তাদেরকে আমরা 3 মাস পর পর 6 মাস পর পর আমরা হয়তো চেক আপে আসতে বলি, একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি এবং তার যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে আমরা কিন্তু তাকে আমাদের বাংলাদেশে কিন্তু এখন জেনেটিক টেস্টগুলো হয়, যেমন BRCA1 BRCA2 এই টেস্টগুলো, এগুলো জেনেটিক টেস্ট। এগুলোতে কোনো ধরনের মিউটেশন কিছু আছে কিনা বা লিঞ্চ 2 সিনড্রোম, এগুলো কিন্তু আমরা জেনেটিক টেস্টিং এর মাধ্যমে বের করতে পারি এবং তাদেরকে কিন্তু আমরা অফার করতে পারি যে তারা তাদের ফ্যামিলিটা আর্লি কমপ্লিট করে ফেললে আমরা তাদেরকে কনজারভেটিভ সার্জারি না করে আমরা ডেফিনিটিভ সার্জারি করে দিলাম, তাকে আমরা তার ওভারি টিউবগুলোকে রিমুভ করে দিলাম, তাহলে কিন্তু তার ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি থাকলো না। আসলে এই যে ওভারি টিউব, এগুলোর কার্যকারিতা কি? অবশ্যই সেটা বাচ্চা হওয়ার জন্য দরকার এবং যেহেতু ওভারি থেকে হরমোন আসে, কাজেই হরমোনের সাপ্লাই দেওয়ার জন্য এগুলো দরকার। কিন্তু যখন তার জীবনটাই ঝুঁকির মধ্যে পড়ে গেল, যার ক্যান্সার হবার ঝুঁকি অনেক বেশি, তাদের বেলায় আমরা রিপ্লেসমেন্ট থেরাপিও দিতে পারি। জেনেটিক টেস্ট করার ক্ষেত্রে আসলে মানুষের আগ্রহটা কতটুকু বা প্র্যাকটিসটা আসলে কতটুকু রয়েছে বাংলাদেশে? টেস্টগুলো আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, কিন্তু এগুলো যথেষ্ট কস্টলি এবং সবাই তো আসলে অ্যাফোর্ডও করতে পারবে না, যার জন্য হয়তো এটা লিমিটেড পর্যায়ে আছে। কিন্তু এটা আসলে এখন আমাদের দেশে প্র্যাকটিস আছে, বিভিন্ন সেন্টারে এই টেস্টগুলো হয়। কাজেই আমি বলবো যে যারা উচ্চ ঝুঁকির মধ্যে থাকে তাদেরকে আমরা আসলে টেস্টগুলো অফার করতে পারি, করা উচিত। যারা পারবেন তারা অবশ্যই এটা করবেন। কিন্তু সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে অল্প কিছু সিমটম হলেই এটাকে আসলে মানে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া। হ্যাঁ, যে কারণ ওভারিয়ান ম্যালিগন্যান্সি বা ক্যান্সার হবার পরে রোগী কিন্তু খুব বেশি সময় পায় না, দেখা যায় 15 দিন 1 মাস, এবং সিমটমও থাকে কিন্তু সেই রকম যে সে হয়তো শুধু বুঝতে পারে যে খেলে একটু খারাপ লাগছে, বমি ভাব হচ্ছে, পেটটা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, পেটে পানি চলে আসে, অথবা তার একটা ডিসকমফোর্ট, শুধু এই প্রবলেমটুকু নিয়েও কিন্তু অনেকে চলে আসে। কাজেই সে তখন চেষ্টা করে, গ্যাসের ওষুধ খাচ্ছে, সে পেটে ব্যথার ওষুধ খাচ্ছে, সে হয়তো আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করছে, কিন্তু একজন ডক্টরের কাছে যাওয়া দরকার বা একটা আলট্রা করা দরকার, এটাই হয়তো আমরা অবহেলা করি বা যার জন্য অনেক জটিলতা। অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ডিম্বাশয়ের টিউমার নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন ওই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য
খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে যদি কোনো ম্যারিড কাপল, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি আমরা বলি যে তার ডিম্বাশয়ের টিউমার হলো এবং তার অপারেশন করে সেই টিউমারটাকে ফেলে দেওয়া হলো, তার পরবর্তী সময়টাতে তারা যদি পরিকল্পনা করে যে তারা বেবি নিতে চাচ্ছে, তাহলে আসলে কতদিন পরে সেই ইনিশিয়েটিভটা তারা নিতে পারে? যাদের একবার ওভারিয়ান টিউমার হবে বা ওভারিতে সিস্ট থাকবে বা এক পাশের ওভারি ফেলে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো হিস্ট্রি থাকলে তারা কিন্তু বিয়ের পরপরই তারা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে। আসলে কারণ কার যে কখন কোন ওভারিতে টিউমার হবে বা সিস্ট হবে, এগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল। জরায়ু মুখের ক্যান্সারের যেমন স্ক্রিনিং প্রসিডিওর আছে, আমরা রেগুলার ইন্টারভালে স্ক্রিনিংগুলো করতে পারি। ওভারিয়ান টিউমার বা ক্যান্সারে কিন্তু এরকম স্পেসিফিক কোনো স্ক্রিনিং নেই বা সেগুলো একটু কস্টলি। কাজেই এবং ক্যান্সার কিন্তু খুব বেশি সময় দেয় না, অল্প দিনের মধ্যেই সেটা দেখা যাচ্ছে ওভারি থেকে আরও পেটের মধ্যে ছড়িয়ে যাচ্ছে বা ডিস্টান্ট ম্যাটাস্টাসিস হয়ে যাচ্ছে, এবং রোগীগুলোর আলটিমেট আউটকাম বা ফেটটাও কিন্তু খুব ভালো হয় না। তার মানে কি অন্যান্য ক্যান্সারের তুলনায় ওভারিয়ান ক্যান্সার স্প্রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমরা কিন্তু পেশেন্টদেরকে এনকারেজ করবো যে বিয়ের পরপরই যাতে তারা তাদের ফ্যামিলিটা কমপ্লিট করে ফেলে, অ্যাটলিস্ট যাতে করে পরবর্তীতে আমরা যদি কোনো ঝামেলায় পড়ি সাথে সাথে আমরা যাতে তার জন্য সেই অ্যাকশনটুকু নিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা নারীরা রয়েছেন, মহিলারা যারা রয়েছেন, তারা অনেক বিস্তারিত জানতে পারবেন যে আসলে ডিম্বাশয়ের যত্ন নেওয়াটা আসলে কতটুকু জরুরি সুস্থ থাকার জন্য এবং ক্যান্সারটাকে প্রিভেন্ট করার জন্য। আবারও ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। শীতকালে আমরা দেখতে পাই কতগুলো বিশেষ বিশেষ অসুখের প্রাদুর্ভাব হয়, সেটিকে প্রতিহত করতে হবে।
তো প্রথমে যদি আমি বলি একটি মার যেন ঠান্ডা না লাগে, দেখা যাচ্ছে যে এই শীতকালে মা বা বিশেষ করে গর্ভবতী নারীরা অত্যন্ত কাবু হয়ে পড়েন এবং তাতে তার কি হয়, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, হাঁচি, হাঁপানি, তারপরে ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এবং অ্যাজমা এবং নিউমোনিয়া হয়ে যায়। আচ্ছা, তো এতগুলো অসুখ হলে কিন্তু অন্য সময় যতটুকু না এর বিপজ্জনক, গর্ভকালীন অবস্থায় কিন্তু তার বিপদটি অনেক বেশি। মা এবং শিশু দুজনেই আক্রান্ত হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।